পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব শহীদুজ্জামান, আপনার কাছে প্রশ্ন ছিল যে এর আগে আপনারা যে সমস্ত আন্দোলনে যুক্ত ছিলেন, সক্রিয় ছিলেন, সেই সব আন্দোলনে আসলে ফুলের গালিচা বেচানো ছিল কিনা। তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন। আমি একটা বলি শহীদুজ্জামান, আমি একটু বলে নেই যে তখনও কিন্তু হ্যাঁ আন্দোলনের সবসময় বাধা আসে, থাকবেই, এটাই স্বাভাবিক নিয়ম। আমি একজনের বিরুদ্ধে প্রতিবাদ করব, সে কিছুই করবে না সেরকম তো ভাবার কোনো কারণ নাই যখন সে রাষ্ট্রীয় ক্ষমতায় সমাসীন। কিন্তু তখন কিন্তু রাজপথে মিছিল করা যেত, তখন কিন্তু জনসভা ডাকলে 144 দিয়ে অথবা বিধিনিষেধ আরোপ করে জনসভাকে ভণ্ডুল করে দেওয়া হতো না, তখন কিন্তু জনসভা করা যেত, রাস্তায় মিছিল করা যেত। তখন যে রাজনৈতিক কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট কি এখন আছে? সেই কমিটমেন্টের প্রশ্নটা আলাদা, যে আমি জানি না কমিটমেন্ট আছে কি নাই, কমিটমেন্ট দেখানোর সুযোগটাও তো আপনি আমাকে দিচ্ছেন না, আপনি তো আমাকে রাস্তায় দাঁড়াতেই দিচ্ছেন না। জনাব মোস্তফা ফিরোজ, রাজনৈতিক দলের একটি কর্মীর কমিটমেন্ট থাকবে না, সে বাধা উপেক্ষা করে আগাবে না, এটা কি হয়? না, শহীদুজ্জামান যেটা বলছে সেটা এক অর্থে ঠিক, আবার এক অর্থে কিছু টাকা আমি কারেক্টেড ফর্মে করি। যে আমরা তখন যেটা করতাম ওই সময় যখন কি ক্যাম্পাস থেকে মিছিল বের করানোর চেষ্টা করতাম, তখন শাহবাগে ওখানে পুলিশের চতুর্দিকে ব্যারিকেড থাকতো, একটা সীমার মধ্যে আমরা কখনোই ক্রস করতে পারতাম না। ক্রস না করলেও আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করতাম। পুলিশ টিয়ার গ্যাস মারতো, নানানভাবে অ্যাটাক ও লাঠিচার্জ করতো, সেগুলো আমরা ছত্রভঙ্গ হয়ে যেতাম, আমরা আবার চেষ্টা করতাম। এই যে অব্যাহত প্রক্রিয়ার মধ্য দিয়ে আস্তে আস্তে যখন নাকি মানুষ সংগঠিত হলো, তখন শেষ পর্যায়ে এসে কিন্তু পুলিশ নীরব হয়ে গেল। আমার যেটা হচ্ছে যে অবরোধের যে কর্মসূচি, এই কর্মসূচি আমি বিরোধিতা করছি না, কিন্তু এই সর্বাত্মক কর্মসূচি উঠানোর জন্য যে একটা চেষ্টা করা, যে ঠিক আছে আপনি দেখেন যে এই যে 14 জন যে মারা গেল, এই 14 জনের মধ্যে কি কেউ কি মানে বিএনপি বা জামাতের কর্মী? তা তো নয়, এরা তো একেবারেই। কিন্তু আমাদের এরশাদ বিরোধী আন্দোলনে কিন্তু যারা আন্দোলন করতো তারাই কিন্তু মারা যেত, ওই সাধারণ মানুষ কিন্তু মারা যেত না, এই চোরাগুপ্তা হামলায় কিন্তু মারা যেত না। পার্থক্যটা এখানে আকাশ পাতাল তফাৎ। এখন পর্যন্ত 14 জনের একজনকেও কোনো দল কিন্তু বলে নাই যে এটা পুলিশের সাথে ক্লাশ হয়েছে, আমরা কর্মসূচি করতে চেয়েছি, পুলিশ গুলি চালিয়েছে সুতরাং মারা গেছে, সেটা কিন্তু হয়নি। বরং উল্টাটা হয়েছে। বরং যেটা, আমি যদিও অফিসিয়ালি দায়িত্ব নিচ্ছে না যারা অবরোধ মানে ডেকেছে, অবরোধকারী যদিও তারা দায়িত্ব নিচ্ছে না, কিন্তু তারপরও কিন্তু সরকার কিন্তু এখন জোরে সোরে যেভাবে বলতে পারছে যে অবরোধকারীদের কারণেই বা তাদের ছোড়া পেট্রোল বোমা বা আগুনে তারা কিন্তু মারা গেছে, এইটা কিন্তু মানে অতীতে কিন্তু হয়নি। এই যে গোপন জায়গা থেকে আসলে হামলা, এর ফলে কি রাজনৈতিক দলগুলোর বাইরে এসে আসলে অন্য কেউ এই সুযোগটি নিতে পারে না? সেই ব্যাপারটি কি রাজনৈতিক দলগুলো ভাবে কিনা? সেই আশঙ্কাটা তো সবসময় থেকেই যায়। আমি চোরাগুপ্তা হামলার পক্ষ বলছি না যে এটা করতে হবে, আমি এটার পক্ষপাতী নই, এবং যে কোনো মুহূর্তে এই চোরাগুপ্তার হামলার শিকার আমিও হতে পারি, আপনিও হতে পারেন, মোস্তফা ফিরোজ হতে পারে, কিছুই বলা যায় না। এবং এইটার সুযোগ কোনো না কেউ হয়তো নিতেও পারে। কিন্তু আমার যে কন্টেনশন যেটা, সেটা হলো আপনি যদি প্রকাশ্য প্রতিবাদের সমস্ত পথ রুদ্ধ করে দেন, তখনই এইগুলো ঘটনাগুলো বেশি ঘটে। বিএনপির পক্ষ থেকে হ্যাঁ সেই ব্যর্থতা তো আছেই, রাজপথে তারা যে সভা সমাবেশ পুলিশি বাধার উপেক্ষা করে যে করা, এবং এই যে অবরোধ বা হরতাল, এটাকে সফল করার জন্য তাদের যে রাজপথে কর্মী মোবিলাইজেশন, সেটার দিক থেকে তো তারা ব্যর্থ হয়েছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি, আমরা রাজপথে তাদেরকে দেখতে পাচ্ছি না। এবং তাদের পক্ষ থেকে ওইটাই একটি যুক্তি দেওয়া হচ্ছে যে আমাদেরকে দাঁড়াতেই দেওয়া হচ্ছে না, এবং সেটা আমরা বাস্তবে দেখতেও পাচ্ছি যে আসলে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। আমার কথা হলো, প্রতিবাদের পথ আপনি রুদ্ধ করবেন না, বিরোধী দল প্রতিবাদ জানাবে এই সরকারের বিরুদ্ধে, এবং সেই পথটা রুদ্ধ করলে এই ধরনের চোরাগুপ্তা হামলার, এবং আমি জানি না মোস্তাফিজ যেটা বলছিলেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ঘটনাগুলোর জন্য যারা অবরোধ করছে তারাই দেয়, আমি জানি না অবরোধকারীরাই এই চোরাগুপ্তা হামলা করছে কিনা, আমার কাছে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। তবে হ্যাঁ এই কথা সত্যি যে অবরোধের কারণে যে ঘটনাগুলো ঘটছে সেটাও অস্বীকার করা যায় না, কারণ অবরোধের বেনিফিট অফ ডাউট দিতে যাচ্ছেন আসলে, কিন্তু এটা তো অস্বীকার করা যায় না যে আমরা নির্বাচনের আগে যে পরিমাণ নাশকতা দেখেছি এবং সেটা কারা করেছে সেটা নিশ্চয়ই আপনাদেরও জানা আছে। এই বিষয়টি নিয়ে আমি ফিরবো, তার আগে নিচ্ছি মাত্র একটা ছোট্ট বিরতি।
বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমরা আলাপ করছিলাম চোরাগোপ্তা হামলা, অবরোধ এবং বেনিফিট অফ ডাউট একটা শহীদুজ্জামান দিয়েছিলেন। কিন্তু দেখেন যারা মানে ককটেল ফুটায় এরকম হামলা করছে, তারা কিন্তু সাংবাদিকদের বিভিন্ন সময় SMS পাঠাচ্ছে যে অমুক জায়গায় ককটেল ফুটবে বা অমুক জায়গায় পেট্রোল বোমা ফালানো হবে, তারা কিন্তু SMS দিচ্ছে। আপনি তো সেইগুলো দেখে আসলে বুঝতে পারেন কারা এটি করছে নাকি? না, তা তো বটে। আমরা তো আসলে আমাদের কাছে যে ইনফরমেশনগুলো আসে সেগুলি কাদের কাছ থেকে আসে সেগুলি তথ্য যাচাই করলেই বোঝা যায় যে কারা আগ্রহী এই নিউজগুলো প্রচারের জন্য। এবং সত্য কথা বলতে কি, মনে করেন যে যখন নাকি এই ধরনের গাড়ি পোড়ানোর দৃশ্যগুলি যখন দেখানো হয় গণমাধ্যমে, তখন সাধারণ মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে। মানে একটা গাড়ি পোড়া, 10টা গাড়ি পড়ার সাথে হাজার হাজার গাড়ির মালিকরা আতঙ্কিত হয় যে তাদের গাড়ি মানে মানে কি বলে অরক্ষিত কিনা, মানে অ্যাটাক্ট হবে কিনা, এবং সাধারণ মানুষরা আতঙ্কিত হয় যে সেই গাড়িতে তারা উঠবে কিনা। এইভাবে একটা সন্ত্রস্ত অবস্থা। আসলে যেটি শহীদুজ্জামান যেটি বলেছে যে সেটা সঠিক, যে যদি আন্দোলন করার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের যদি সুযোগ না দেওয়া হয়, তখন ওই পরিস্থিতিটাকে তৈরি করার জন্যই এই ধরনের কিন্তু কার্যক্রম করা হয়। তবে ওই ধরনের কার্যক্রম আমি করব কিনা সেটাও যেমন অন্যায়, আবার গণতান্ত্রিক অধিকার হরণ করা দুটোই কিন্তু অন্যায়। অর্থাৎ আমরা দেখছি যে আজকে অবরোধকে কেন্দ্র করে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ দুই পক্ষই যেভাবে যাচ্ছে, কোনোটাই কিন্তু গণতান্ত্রিক কিন্তু নর্মসের মধ্যে পড়ে না। শুধু যেমন কারেক্টলি পয়েন্ট আউট করেছে যে আমাকে বিক্ষোভ সভা সমাবেশ করার অধিকার তো দিতে হবে। হ্যাঁ, অধিকার দেওয়ার পরে তারপরে যদি আমি ভায়োলেন্ট আচরণ করি তখন সরকার অ্যাকশন নিতে পারে। কিন্তু আমি আগের থেকেই যদি মানে ধারণা করি এবং বলে দেই যে না, তারা ওই উদ্দেশ্যে সমাবেশ করবে যে তারা জ্বালাও পোড়াও করবে, সুতরাং আমি আগের থেকে আমি জানমালের নিরাপত্তা হয়, এটা কিন্তু তাহলে কিন্তু না, সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, তাদের কাছে অনেক তথ্য থাকে, সেই সবের ভিত্তিতে আসলে তো একটি সিদ্ধান্ত নেয়। তাহলে তো পৃথিবীতে কোনোদিনও অপোজিশন কোনোদিনও সভা সমাবেশ করতে পারবে না, কারণ গোয়েন্দা তথ্যটা কাল্পনিক। এর ভিত্তিতে, কারণ যত সভা সমাবেশ হবে সরকার মনে করবে যে এটা তাদের বিপক্ষে যাচ্ছে, সুতরাং একটা বলবে যে গোয়েন্দা তথ্য দিয়ে বলবে যে এই সভা সমাবেশের মধ্য দিয়ে সন্ত্রাস করতে পারে। এটা কোনো হলো না, দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, বিরোধী পক্ষকেও দায়িত্ব নিতে হবে। যদি সন্ত্রাস হয়, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত হয়, তাহলে তার মূল্য তাদেরকে দিতে হবে। কিন্তু বিএনপি কি একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল? তারা তো একটা বিশাল বড় রাজনৈতিক দল, সেই রকম নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলের মতো কি আচরণ করছে? দেখেন, নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলের মতো আচরণ করছে কিনা সেটা বলা মুশকিল, তবে অনিয়মতান্ত্রিক দলের মতো আন্দোলন করছে কিনা সেটাও জানি না। কারণ হচ্ছে আপনি তো যেটা মুস্তাফিজ যেটা বললেন যে আপনি প্রতিবাদের সকল পথ যখন রুদ্ধ করে দেন, তখন তো এগুলাই একমাত্র উপায় থাকে প্রতিবাদের। না, কখনো একটি রাজনৈতিক দলের না আপনি যেটা বলেন একমাত্র উপায় থাকে, এটি মনে হয় সঠিক না। কারণ আপনি একটি রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে আসবে, তার সামনে অনেক বাধা থাকবে, অনেক কিছু থাকবে, কিন্তু তার মানে এইভাবে করে হামলা করবে, এই ধরনের আক্রমণ হবে, এটি কখনোই বিকল্প পথ হতে পারে কি? আমি হামলা এবং আক্রমণের পক্ষ অবলম্বন করছি না বা সমর্থন করছি না। আমি যেটা বলার চেষ্টা করছি যে আপনি যখন প্রতিবাদ এরকম একটা জিনিস পানির জোয়ারের মতো, আপনি বাদ দিলে বিকল্প পথে সে যাবে। আপনি যখনই প্রতিবাদের পথ রুদ্ধ করবেন, বিকল্প পথে সে যাবে। আপনি যেটা বলছিলেন যে গোয়েন্দা সংস্থার রিপোর্ট থেকে মুস্তাফিজুর রাইটলি পয়েন্ট আউট করেছেন যে তাহলে কেউই, আপনি কি এ পর্যন্ত দেখাতে পারবেন যে এই সমাবেশ থেকে আওয়ামী লীগের সমাবেশ হোক, জাতীয় পার্টির সমাবেশ হোক, বিএনপির সমাবেশ হোক, যে এরকম একটা সমাবেশ করেছে, একটা জনসভা করেছে, তারপরে এরকম একটা ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস হয়েছে যে অনেক লোক মারা গেছে? কি বলেন আপনি? 21 আগস্টের কথা আপনি ভুলেই গেছেন। আপনি তো 21 আগস্টের কথা তাহলে ভুলে 21 আগস্টের কথা আমি ভুলে যাই না। 21 আগস্টের যে ঘটনা, সেখানে ওই জনসভাকে বন্ধ করে দেওয়া হয় নাই, জনসভা হয়েছে, সেই জনসভার উপরে অন্য কেউ হামলা করেছে। জনসভা যারা করেছে তারা না। আমি সেটাই বলার চেষ্টা করছি, যারা জনসভা করে, জনসভা করার পরে বা এরকম একটা কর্মসূচি করার পরে এরকম কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস, এরকম বড় ধরনের কোনো ঘটনা ঘটেছে এরকম দেখাতে পারবেন না। বরং এই জনসভা পণ্ড করে দিয়ে আপনি পুরো দেশটাকে অবরুদ্ধ করে দিয়েছেন এবং এই সন্ত্রাসের এবং যেমন এটা আমরা যদি বলি যে বিগত সময় কিন্তু যখন নাকি বেশ জামাত বিএনপির কয়েকটি জনসভায় শুরুর পর কিন্তু এই এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার মনে আছে নিশ্চয়ই, সেই ক্ষেত্রে কিন্তু গণমাধ্যমে বা বিভিন্ন জনের বক্তব্য ছিল যে বিএনপির এই সমাবেশের সুযোগকে কাজে লাগিয়ে জামাত
শিবির এই কাজটি করেছে। এরকম কিন্তু বেশ কয়েকটি ঢাকায় ঘটেছে, ঢাকার বাইরেও ঘটেছে। আর আমি বলি যে যদি সরকার নিয়মতান্ত্রিক রাজনীতি পথ অর্থাৎ সভা সমাবেশের যদি অধিকারটা ক্ষুণ্ণ করে, তাহলে প্রতিবাদের বিকল্প ভাষা কিন্তু আবার এই ধরনের সন্ত্রাস হতে পারে না। এবং বিএনপিও কিন্তু আজ পর্যন্ত কিন্তু অফিসিয়ালি বলে নাই যে আমরা এই বিকল্পভাবে আমরা প্রতিবাদ করছি। অর্থাৎ যেটি হচ্ছে, যে এই ধরনের চোরাগোপ্তা হামলা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, গাড়ি পুড়ছে, এটার দায় কিন্তু বিএনপি নিচ্ছে না। তার মানে কি এই বিকল্প পথটাও কিন্তু বৈধ কোনো পথ না, এটা বরং ফৌজদারি অপরাধ বলেই কিন্তু বিএনপি কিন্তু এই দায়িত্ব নিচ্ছে না। তার মানে কি প্রতিবাদের আমার বিকল্প ভাষা অনেক রকম ভাবে হতে পারে। আমি ঘরের মধ্যে প্রতিবাদ করতে পারি, আমি কি বলে নানাভাবে হতে পারি। আমি নীরবে হাজার মানুষ নিয়ে বসে থাকলাম, ঠিক আছে, পুলিশ সেখানে লাঠিচার্জ করুক, নানাভাবে হতে পারে। মানে আন্দোলন সংগ্রামের যে কত ধরনের বিকল্প আছে, সেই বিকল্পগুলি মানে বেছে নেয় যারা গণতান্ত্রিক রাজনীতি করে। কিন্তু যখনই মানে এই ধরনের চোরাগুপ্তা হামলা হয়, সন্ত্রাস হয়, তখন কিন্তু এই পুরো বিষয়টি কিন্তু ডাইভার্ট হয়ে যায় এবং গণতান্ত্রিক রাজনীতির জন্য এটা কিন্তু কোনোভাবেই ভালো কোনো জিনিস না। প্রধানমন্ত্রী গতকাল বেগম জিয়াকে সন্ত্রাস এবং জঙ্গি নেত্রী বলেছেন, এটা কতখানি আসলে বিষয়টি? এটা আমি মনে করি যে একটা রাজনীতির ভাষা, এটা প্রকৃতপক্ষে এটা না। দেখেন এখানেই একটা জিনিস, আগে যেখানে জামায়াতকে সঙ্গে নিয়ে আসলে এই ধরনের তৎপরতাগুলি চালাচ্ছে, এখন দেখেন বিষয়টা কি দাঁড়াচ্ছে। এখন সরকারের আগে বলা হতো সরকারের মূল টার্গেট ছিল হচ্ছে জামাত, এখন কিন্তু বোঝা যাচ্ছে সরকারের আসলে মূল টার্গেট হচ্ছে আসলে বিএনপিকে এই যে জঙ্গির একটা রূপটা দেয়া। আমি মনে করি এই কথাগুলো উচ্চ পর্যায় থেকে যত বেশি বলা হবে তত বেশি কিন্তু কি বলে গণতন্ত্রের যে সহনশীলতা, সমঝোতা, সেই পথগুলো কিন্তু রুদ্ধ হয়ে যাবে এবং দায়টা কিন্তু সরকারের উপরই পড়বে। বরং সরকার বারবার সত্ত্বেও তাকে পরিস্থিতিটা মেনে নিয়ে স্বীকার করে এটা থেকে উত্তরণ ঘটানো যায় কিভাবে, সেই কারণে তাদেরকে আহ্বান জানাতে হবে। শুধু জনসভায় আহ্বানের মধ্যে দিয়ে না, ব্যক্তিগতভাবে নেতাদের পর্যায়ে একটা সংলাপের জন্য চেষ্টা করতে হবে। এই চেষ্টাটা যদি না হয় আর যদি ধমক দেওয়া হয়, তাহলে কিন্তু এই ধরনের আতঙ্ক উত্তেজনা কিন্তু বাড়তে থাকবে, সমাধান হবে না। গতকাল বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন যে আসলে আলোচনার বা সংলাপের কোনো সুযোগ নাই। এই বিষয়গুলি নিয়ে ফিরবো, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন।